স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সুমনা সিমি। সারা দেশে চলতি মাসের পুরোটা জুড়ে অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। চলতি সপ্তাহের শেষে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মে মাসের শুরুতে এপ্রিলের তুলনায় তাপমাত্রা কম থাকলেও গরমের অনুভূতি কমবে না বলছে আবহাওয়া অফিস। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, তবে শিগগিরই মিলছে না মুক্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে গরমের তীব্রতা। সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হলেও তাপমাত্রায় পড়বে না প্রভাব। বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 24-25 তারিখে হয়তো সামান্য বৃষ্টিপাতের একটা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা থাকে। এই কালবৈশাখী ঝড়ের কিন্তু নেচারটা এরকম যে খুব অল্প সময় ঝড় বৃষ্টি দিয়ে বাতাস থেমে যায়, এরপর কিন্তু আবার তাপমাত্রা কিন্তু আবার সেই বৃদ্ধি পেয়ে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা যাই থাকুক না কেন, অনুভূত হচ্ছে তার চেয়ে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে, তারপরে হচ্ছে যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টিপাত নেই, এই কারণে আপনার তাপমাত্রা অনেক উঠে গেছে। তাপমাত্রা যদিও আপনার কিছুটা অনেকটা কম থাকবে, কিন্তু ময়েশ্চার থাকার কারণে মে মাসে খুবই গরম অনুভূত হবে এবারও। মে মাস জুড়েও অব্যাহত থাকবে গরমের তীব্রতা, তবে মধ্য মে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আর জুনের মাঝামাঝি থেকে বর্ষা শুরুর পর কমবে তাপমাত্রা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গতকাল দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার প্রভাব নিয়ে আরও জানাতে ঢাকা ও যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, একটু জানতে চাই যে আবহাওয়ার সর্বশেষ যে পূর্বাভাস, সেখানে কি বলা হয়েছে? তাপপ্রবাহ আর কতদিন চলবে? বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, এরই মধ্যে আপনি যেটি বলছিলেন যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি অতি তীব্র তাপপ্রবাহ। এবং একই সাথে ঢাকায়ও কিন্তু এবছরের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 রেকর্ড করা হয়েছিল। আমরা আজকে আবহাওয়ার পরিস্থিতিটা কি সেটি আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম। আবহাওয়া অফিস যেটি বলছে যে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা, তারা 12টার সময় তারা তাপমাত্রা রেকর্ড করেছে 36.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রাটি আরও বাড়বে। তার কারণ হচ্ছে আবহাওয়া অফিস সাধারণত তাপমাত্রার যে পূর্বাভাসটি, তাপমাত্রার যে ফোরকাস্ট, এটি দিয়ে থাকে বেলা 3:30টার পরে গিয়ে। 3:30টার পরে গিয়ে বোঝা যাবে যে তাপমাত্রাটি কতটা বাড়লো, গতকালকের চেয়ে বাড়লো কিনা। তবে আবহাওয়া দপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে আজকে, গতকালকে রংপুর বিভাগে তাপমাত্রা কিছুটা কম ছিল, তবে আজকে রংপুর বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটি পূর্বাভাসে তারা বলছে। আর অন্যান্য জেলার উপর দিয়ে যে তাপপ্রবাহগুলো বয়ে যাচ্ছিল, তাপপ্রবাহ আজকে সেরকমই থাকবে বলে একটা পূর্বাভাস কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে। বৃষ্টির যে খবরটা আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছিল যে ভারী বৃষ্টিপাত না হলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কমবে না এবং তাপপ্রবাহ কমবে না। কিন্তু ভারী বৃষ্টির কোনো সুখবর আবহাওয়া দপ্তর এখন পর্যন্ত দিতে পারেনি। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে, কিন্তু এই বৃষ্টিতে তাপমাত্রা এবং তাপপ্রবাহের উপরে কোনো প্রভাব পড়বে না। তার কারণ আবহাওয়া অফিস বলছে যে এই যে বৃষ্টিগুলো হয়ে থাকে, এটি সাধারণত আধা ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যাপ্তি থাকে। এই আধা ঘন্টা বা 1.5 ঘন্টার যে বৃষ্টি, এই বৃষ্টি তাপপ্রবাহ কমাতে পারবে না। তবে তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং পুরো রাজধানী জুড়ে, রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু এক ধরনের নাকাল অবস্থার মধ্য দিয়ে চলছে। এরই মধ্যে এই তাপপ্রবাহের কারণে বা অতিরিক্ত গরমের কারণে রোগবালাই এবং হাসপাতালে শয্যা পাওয়া যাচ্ছে না, সেরকম একটা পরিস্থিতি কিন্তু, এবং হাসপাতালগুলোতেও রোগী বাড়ছে। আদিল, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই যশোরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, অতি তীব্র তাপপ্রবাহ চলছে যশোরে, আপনি বাইরে আছেন এই মুহূর্তে, গরম কেমন অনুভূত হচ্ছে? আর শ্রমজীবী মানুষ যাদের বাইরে যেতেই হয়, তারা কিভাবে নিবারণ করছেন? দেখুন, যেখানে ছায়া পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু মানুষ ভিড় করছে। সবাই চাচ্ছে যে তীব্র তাপদাহ এবং রোদের যে প্রকোপ, সেটি থেকে মুক্তি পেতে।
ঠিক 39°C তাপমাত্রা, কিন্তু তারপরে অনুভূতি কিন্তু অনেক বেশি। এবং আমরা দেখতে পেয়েছি শহর ঘুরে বা গ্রাম অঞ্চলে যখন গেছিলাম সেখানেও কিন্তু আমি দেখেছি যে মানুষজন আসলে কাজ করে যে তারা ছায়ায় করার দিকেই আসলে বেশি ঘুরছেন। যদিও এই মুহূর্তে ধান কাটার মৌসুম চলছে, যে কোনো সময় আসলে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, তারপরও তারা চেষ্টা করছেন যে এই তাপপ্রবাহকে আসলে সরিয়ে রেখে তারা এই ধানটি ঘরে তোলার। তারপরও আসলে যে তাপপ্রবাহ চলছে সেটি আসলে মানুষের কাজকর্ম স্বাভাবিকভাবে করার পক্ষে কিন্তু আসলে সম্ভব না। 14 সালে অর্থাৎ 42.6 তাপমাত্রা সর্বশেষ 2014 সালে দেখেছিলাম। এবং আমি যখন আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যে আমাকে জানিয়েছেন যে 2014 সালে এই যে তাপপ্রবাহ ছিল সেটি কিন্তু আসলে দীর্ঘ সময় স্থায়ী ছিল না, অর্থাৎ 4 থেকে 5 দিনের ভেতরে কিন্তু সেটি স্বাভাবিক জায়গায় চলে এসেছিল। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই ভিন্ন পরিস্থিতি। ইতিমধ্যে 10 দিন পার হয়ে গিয়েছে এবং এই 10 দিন কিন্তু 38 থেকে সর্বোচ্চ 42.6°C এবং এই পরিস্থিতি কিন্তু আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকে এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। আর যদি সেটি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে মানুষের স্বাভাবিক কাজকর্ম এটি একেবারেই যেমন ব্যাহত হবে, তেমন কিন্তু হাসপাতালগুলোতে আমি যখন গিয়েছিলাম দেখেছি রোগীর কিন্তু অনেক চাপ আছে এবং এই চাপে ইতিমধ্যে চিকিৎসক এবং সেবিকা যারা আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এদিকে তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকরা, ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলন কমার শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে গ্রাম থেকে শুরু করে বন্দর শহর সবখানে চলছে লোডশেডিং। বোরো ধানে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা। শেরপুরে বিদ্যুৎ বিভাগের চাহিদা 60 মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে 25 থেকে 28 মেগাওয়াট, আর পল্লী বিদ্যুতের চাহিদা 80 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ 50 মেগাওয়াটের কম। এতে হচ্ছে লোডশেডিং, জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা, পানির অভাবে ধানে চিটা পড়ছে। 4 থেকে 5 ঘন্টা সারাদিনে থাকে, এর সাথে বেশি বিদ্যুৎ থাকেই না। আমাদের প্রচন্ড গরম তাপদাহ এবং সেচ চালু থাকায় ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, তবে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তাতে সেচের কোনো সমস্যা হচ্ছে না। একই চিত্র নাটোর ও লক্ষ্মীপুরে। দিন রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা। পল্লী বিদ্যুতের দাবি, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। 1 বিঘা মাটির ভিতর অ্যাক্সেস না অর্ধেক না যাইতে কারেন্ট চলে যায়, আবার মনে করেন যে ওই জমিতে আবার কারেন্ট আসলে আবার ওইটুকাই হয়। একটানা যদি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা ভালো ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ পাওয়া যেত তাহলে পানি সরবরাহ ভালো হতো এবং ধানের উৎপাদন আরও বেশি হতো। আমাদের চাহিদা 110 মেগাওয়াট বর্তমানে, আমরা পাচ্ছি ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট, বর্তমানে আমরা 190 100 এরকম পাচ্ছি। কৃষি বিভাগ বলছে ধান প্রায় পেকে যাওয়ায় সেচের ঘাটতির ফলে ফলনের তেমন কোনো প্রভাব পড়বে না। এখন শেষ পর্যায়ে আছে, তো আমাদের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও একটু হইতে পারে, সমস্যা হইতে পারে। তো মাঠের যে অবস্থা আছে এখানে আমাদের যে ধানের, এটা এই লোডশেডিংয়ের কারণে তেমন কোনো ক্ষতি হবে না। লোডশেডিংয়ের কারণে দেশের অন্যান্য জেলাতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা 1 সপ্তাহ ধরে ওঠানামা করছে 38 থেকে 40°C মধ্যে। নগরবাসী অপেক্ষা করছে এক পশলা বৃষ্টির জন্য। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। সপ্তাহখানেক ধরে রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40°C মধ্যে। বইছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। সকাল গড়িয়ে দুপুর হতেই তেতে উঠছে পথঘাট। তৃষ্ণার্ত পথচারীরা ভিড় করছেন পানীয়র দোকানে। তীব্র রোদে ছাতা ছাড়া বের হলে পড়তে হচ্ছে বিপাকে। খুব এই দুর্ভোগ, রৌদ্রের তাপে বের হয় বিপদ। এটা তাদের জীবন চালাতে হবে, এজন্য তারা চলতেছে। যারা চলার মতন কোনো ব্যবস্থা আছে তারা এই রৌদ্রে বাইর হবে। কাজকর্ম করে খেতে হবে, এই জন্য বাড়ানি। আর যে তাপ মনে হচ্ছে যে মরে যাব। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের।
পেটে দায়ে করা রোদ মাথায় নিয়ে বের হচ্ছেন অনেকে। নিতান্ত প্রয়োজন ছাড়া ভর দুপুরে বাইরে বের হচ্ছেন না কেউ। তাপমাত্রার জন্য লোকজন গাড়ি চালাতে পারছে না, আমরা চালাতে পারছি না, একবেলা চালাই একবেলা বসে থাকি। আবহাওয়া অফিস বলছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে গরমের মাত্রা একটু বেশি। এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনের মধ্যভাগ সময়গুলোতে 20 থেকে 30% মধ্যে নেমে আসতেছে। এই কারণে অস্বস্তির পরিমাণ বেশি লাগছে। এই সময়গুলোতে সূর্যকিরণ লম্বভাবে কিরণ দেওয়ায় ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে তাপপ্রবাহ দ্রুত বেড়ে যাচ্ছে। গরমের কারণে রাজশাহী মেডিকেলে বাড়ছে রোগী। ডায়রিয়া সহ মাত্রাতিরিক্ত গরমজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন হাসপাতালে আসছেন 150 থেকে 200 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনীর নতুন এই স্থাপনার উদ্বোধন হল। পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসা 75 বাঙালি ও বেসামরিক যোদ্ধাদের নিয়ে 22 জুলাই ত্রিপুরার কোনাবনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। তারা দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মান্দাবাগ বাজার, সালদা নদী, কসবা, আখাউড়া সিঙ্গাইর বিল, ফেনী ও চট্টগ্রাম অভিমুখে পরিচালিত নানা অপারেশনে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হয় দেশের প্রথম ফিল্ড ব্যাটারির নাম। রোববার আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের হালিশহরে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফলক উন্মোচনের পর মন্ত্রিপরিষদ সদস্য, চট্টগ্রামের মেয়র এবং সেনা প্রধানকে নিয়ে অংশ নেন মোনাজাতে। এরপর কমপ্লেক্সের আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন শেখ হাসিনা। জাদুঘরে এই আর্টিলারির মুক্তিযুদ্ধকালীন এবং তারপরের নানা সময়ের স্মারক রাখা হয়েছে। পরে সেনা সদস্যদের সাথে দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সেনা ইউনিটটি সামনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে। শনিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। বলেন, সনদ বাণিজ্য মামলার 3 আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শেহলা পারভিনকে ডিবিতে আনা হয়। এরই মধ্যে শেহলা পারভিন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে। এদিকে এ মামলায় গ্রেপ্তার কয়েকজনকে এরই মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানায় ডিবি। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AK শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের 5টি আঙুল কাটা পড়েছে। বেলা 11টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পায়ে অস্ত্রোপচার চলছে। তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান জানান, দিনাজপুরের ফুলবাড়িতে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। খিলগাঁও রেলগেটে ট্রেনটি কিছু সময়ের জন্য থামলে তিনি সেখানে নামার চেষ্টা করেন। এ সময় ট্রেনটি চলতে শুরু করলে তার বাম পা পিছলে চাকার নিচে চলে যায়। এতে বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিরও সদস্য সচিব। ফুলবাড়ি থেকে ফিরছিলেন, ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়েছিলেন, আর তখন ট্রেনটা একটু সামনে এগিয়ে যায়, তখন পা
কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আপাতত কিছুটা ড্রেসিং হয়েছে, ডাক্তার আলাপ করছে এরকম পরিস্থিতিতে কি করতে হবে এখন আমরা ডিটেলটা ডাক্তারদের কাছে জানি। এ বিষয়ে আরও জানাতে পার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, অধ্যাপক আনু মোহাম্মদের পায়ের অস্ত্রোপচার এখনো শুরু হয়েছে কিনা, কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? কিছুক্ষণ আগে আসলে সেখানে যারা রয়েছেন তার শুভাকাঙ্ক্ষী, তার সাবেক ছাত্র যারা রয়েছেন এবং তার সঙ্গে বিভিন্ন সংগঠনের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে এখনও তাকে আসলে ওটিতে রাখা হয়েছে এবং অস্ত্র পাচারের পূর্বে আসলে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, অ্যানেস্থেশিয়া সহ আরও বেশ কিছু যে সকল প্রস্তুতি প্রয়োজন সেটি কিন্তু আসলে এখন চলছে। এখন পর্যন্ত অস্ত্র পাচার শুরু হয়নি। তো চিকিৎসকরা আসলে তার অস্ত্রোপচারের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবং আপনি যা ইতিমধ্যে যেমনটি বলছিলেন যে তার বাম পায়ের যে আঙ্গুল সেই 5টি আঙ্গুলে অর্থাৎ সবগুলো আঙ্গুলে কিন্তু আসলে থেতলে গিয়েছে। তিনি হঠাৎ করেই আসলে পড়ে যান ট্রেন থেকে। তো এখন তার যে বয়স, তো তার অনুযায়ী সে এবং আঙ্গুলগুলো আসলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো যার ফলে আসলে কিন্তু আঙ্গুলগুলো আসলে কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে এখন কিছুক্ষণ পর হয়তো সেই অস্ত্রোপচারটি আসলে হবে। তো আমরা যতদূর জেনেছি তিনি দিনাজপুরের ফুলবাড়িতে ছিলেন। তো দিনাজপুরের ফুলবাড়ি থেকে তিনি ট্রেনে ঢাকা আসছিলেন। তো খিলগাঁও রেলগেট এলাকায় যেটি হয় যে ট্রেনটি কিছুক্ষণের জন্য কোনো কারণে থেমেছিল। তো তিনি আসলে ট্রেন থেকে নামছিলেন। তো নামার এক পর্যায়ে তিনি আসলে পা পিছলে আসলে সেই রেল লাইনে পড়ে যান। তো এমন পর্যায়ে আসলে ট্রেনটি চলা শুরু করে। তো যার ফলে সেই দুর্ঘটনাবশত তার যে বাম পা সেটি আসলে সেই রেল লাইনে চলে যায় এবং তার ট্রেনের কাটা পড়ে এবং তার ডান পায়ের যে বুড়ো আঙ্গুল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো চিকিৎসকরা বলেছেন যে আসলে সেই অপারেশন কিছুক্ষণ পর হবে এবং তিনি আসলে কথা বলার পর্যায়ে নেই, তিনি তার জ্ঞান রয়েছে, তিনি কথা বলে আসলে বিস্তারিত জানা যাবে আসলে ঘটনাটা কি হয়েছিল, এখানে কারো গাফিলতি ছিল কিনা নাকি সম্পূর্ণই এটি দুর্ঘটনা, সেই বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে কিছুক্ষণ পরে, তিনি আমাদের এমনটি জানিয়েছেন। তো এরপরে আসলে বিস্তারিত এই বিষয়টি নিয়ে জানা যাবে। এখন পর্যন্ত আসলে তারা আসলে তার ভক্ত যারা রয়েছেন বা তার সাবেক শিক্ষার্থী তারা কিন্তু বেশ চিন্তিত এবং তারা কথা বলার মতো পর্যায়ে আসলে নেই। তারা আমাদের এত দূরে যতটুকু জানিয়েছে সেই বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম। যেমন নিশ্চয়ই আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নিয়ে বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি পত্র পাঠানো হয়। চিঠিতে জানানো হয়েছে 6 এপ্রিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় মাহবুবউদ্দিন খোকনকে ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবী নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করারও অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। 4 এপ্রিল সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন মাহবুবউদ্দিন খোকন। তবে নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে দলীয় প্যানেল থেকে জয়ী 4 প্রার্থীকে দায়িত্ব না নিতে বলা হয়। মাহবুবউদ্দিন খোকন তা উপেক্ষা করে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই দিনের সফরে কাল সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, সোমবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন কাতারের আমির। তা সফরের সময়ে 11টি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও বন্দি বিনিময় সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনার কথা রয়েছে। কাতারের দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। কাতার চাইলে তাদের বিনিয়োগের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়া হবে। এছাড়া জ্বালানি সংকট কাটাতে বহুমুখী আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরব থেকে 1 বছরের বাকিতে জ্বালানি তেল কিনছে সরকার। কাতারের কাছ থেকেও একই ধরনের সুবিধা চাওয়া হবে বলে তিনি জানান। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
আমরা আশা করছি এই সফরের মাধ্যমে, কাতারের মহামহিম আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নূতন উচ্চতায় উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আলহামরিয়া বন্দরে নোঙর করবে। এদিকে নাবিকদের সাথে দেখা করতে জাহাজ কর্তৃপক্ষের একটি দল দুবাইয়ের পথে। এসআর শিপিং এর সিইও মেহেরুল করিম জানান, জাহাজটি সমুদ্রের নিরাপদ এলাকায় পৌঁছানোর পর গতি বাড়ানোয় নির্ধারিত সময়ের একদিন আগেই বন্দরে পৌঁছাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল 4টায় দুবাইয়ে নোঙর করবে এমভি আবদুল্লাহ। সেখান থেকে জাহাজটির দুজন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নুরুদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহিদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকিরা ওই জাহাজে করেই চট্টগ্রাম বন্দরে ফিরবেন। সেক্ষেত্রে নতুন কার্গো নেওয়া সহ সব মিলিয়ে 15 দিন সময় লাগবে, আর সমুদ্র যাত্রায় সময় লাগবে 10 দিন। 22 তারিখে রাতে বা 23 তারিখে হয়তো দুপুরের দিকে জাহাজ বন্দরে ঢুকবে। আর আমরা তো ইনশাল্লাহ যাচ্ছি, আমাদের অফিসিয়াল আমরা 4 জন। ওখানে গেলে এরপরে বাকিটা ওদের সাথে আমরা গেলে জাহাজে দেখা করব, কথা বলবো। এরপরে ওদের নর্মাল যে রুটিন কাজ, ডিসচার্জিং, এগুলো ইনশাল্লাহ শুরু হবে। এদিকে সোমালীয় জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অল আফ্রিকা। মুক্তিপণ দিলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সম্প্রতি বাংলাদেশে একটি কোম্পানি $50 লাখ মুক্তিপণ দিয়ে সোমালি জলদস্যুদের কাছ থেকে এমভি আবদুল্লাহ জাহাজ উদ্ধার ও 23 নাবিককে মুক্ত করার পরই এই হুঁশিয়ারি দিল ইইউ। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটিকে জিম্মি করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণের অর্থ পাওয়ার পর 14 এপ্রিল এমভি আবদুল্লাহ ও এর 23 নাবিককে ছেড়ে দেয় তারা। মিয়ানমার বাহিনীর ছোড়া গুলিতে টেকনাফের নাফ নদীতে গুলিবিদ্ধ হয়েছেন 2 জেলে। সকালে শাহপরীর দ্বীপের নাইখংদিয়া সীমান্তে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মাঝের পাড়া এলাকার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ফারুকের অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জেলে ও স্বজনরা জানিয়েছেন, সকালে মাছ ধরার জন্য 10 জেলে নাফ নদীতে যায়। এ সময় বাংলাদেশের জলসীমায় অবস্থানের সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি জেলেদের। আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, একটু জানতে চাই যে ঘটনাটি কখন কিভাবে ঘটেছে এবং এর কারণ কি, জেলেরা কি জলসীমা অতিক্রম করেছিল কিনা, আর এখন যে 2 জেলে আছেন গুলিবিদ্ধ তাদের শারীরিক অবস্থা কি? আজকে সকালে টেকনাফের শাহপুরের দ্বীপের খুব কাছাকাছি নাফ নদীতে এই যে গুলিবিদ্ধ হয়েছে 2 জন জেলে, এই ঘটনাটি সেখানে ঘটে এবং মূলত তারা বাংলাদেশের জলসীমায় যে মাছ ধরছিল সেরকমই দাবি করছিলেন জেলেরা। আমি জেলেদের স্বজনের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা বাংলাদেশের জলসীমার মধ্যেই যে মাছ ধরছিল। তো পাশাপাশি ওই পার থেকে অর্থাৎ মিয়ানমারের ওই অংশ থেকেই 2টি ছোড়া গুলিতেই তারা গুলিবিদ্ধ হয়েছে এবং মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ ফারুক 2 জন গুলিবিদ্ধ হয়ে প্রথমে তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং মোহাম্মদ ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মোহাম্মদ ফারুকের অবস্থা আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আপনি জানেন আজকে যে কোস্টগার্ডের মহাপরিচালক তিনি আজকে নাফ নদীর সেই টহল দিয়েছেন এবং সেখানে নৌ মহড়ায় তিনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই মুহূর্তেই ওই প্রান্ত অর্থাৎ সেই নাফ নদীতেই আজকে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। ওই প্রান্ত থেকে ছোড়া গুলিতে 2 জেলে আহত হয়েছে। তো আসলে এখন পর্যন্ত আমরা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে আমরা বারবারই দেখি যখন ওই প্রান্ত থেকে কোনো গুলি শব্দ আসে বা ছোড়া গুলি আসে বা কেউ আহত হয় বা কেউ কোনো জেলে অপহরণ হয় তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ লিপি পাঠায়। তো সেরকম কোনো তৎপরতা আমরা আসলে বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত দেখিনি। তো আসলে এখন বর্তমানে যে 2 জন আহত হয়েছে, একজন টেকনাফে আছেন, আরেকজন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এই 2 জনের যে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি।
কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জনবল ও জলযান বাড়িয়েছে কোস্টগার্ড। সকালে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি বলেন, সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। সীমান্ত সুরক্ষায় কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জাম যুক্ত করার কথাও জানান তিনি। রাখাইনে চলমান সংঘাত বাংলাদেশের জন্য হুমকি নয় এমন মন্তব্য করে কোস্টগার্ড প্রধান জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 285 জনকে ফেরত পাঠানো হবে শিগগিরই। এর আগে নাফ নদীতে নৌ মহড়ায় যোগ দেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছে, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, 1.5-3 মাসে বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। আসন্ন বড় মৌসুমে সংগ্রহ অভিযানে ধান ও চালের দাম নির্ধারণ করছে সরকার। 32 টাকা কেজি দরে 2 লাখ টন আমন ধান ও 45 টাকা কেজি দরে 4 লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত। ঢাকা মেডিকেল এলাকার দোকানে 48 ভাগ ফলেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, ধুয়ে খাওয়ার পরামর্শ। রাজধানীর মালিবাগের বাসা থেকে HM রায়হান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। স্বজনরা জানান, করোনার সময় চীন থেকে চলে আসেন রায়হান। 3 বন্ধুর সাথে মালিবাগের একটি বাসা ভাড়া নেন, সেখান থেকে অনলাইনে নিয়মিত ক্লাস করতেন। শনিবার সন্ধ্যায় রায়হানের ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন বন্ধুরা। ছাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলেন তারা। এ সময় রায়হানকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়হানের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার হাসনাবাদ গ্রামে। মাদারীপুর সদর উপজেলায় রহিমা বেগম নামে 8 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, 12 বছর আগে একই উপজেলার এনামুল ঢালির সাথে বিয়ে হয় রহিমা বেগমের। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে নিহতের ভাসুরসহ শ্বশুরবাড়ির লোকজন রহিমা বেগমকে নির্যাতন করে আসছিল। শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকজন রহিমাকে নির্যাতন করলে রাতেই মারা যায়। খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুরের নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের পর মারা গেলেন মেয়েও। সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান 5 বছরের শিশু আফরিন আক্তার। পুলিশ জানায়, শনিবার মোবাইল ফোন দেখাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে গৃহবধূ মর্জিনা বেগমকে মারধর করে স্বামী শহীদুল ইসলাম। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে গুরুতর আহত হয় তাদের 2 সন্তানও। এ সময় ঘটনাস্থলে মারা যান মর্জিনা। আহত 2 শিশুকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে নিহত মর্জিনার মা গোলাপী বেগম বাদী হয়ে রাতে থানায় অভিযোগের পর শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আসন্ন বড় মৌসুমে সংগ্রহ অভিযানে ধান ও চালের দাম নির্ধারণ করেছে সরকার। 32 টাকা কেজি দরে 2 লাখ টন আমন ধান ও 45 টাকা কেজি দরে 4 লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও 44 টাকা কেজি দরে 1 লাখ টন আতপ চাল এবং 34 টাকা কেজি দরে 50,000 টন গমও কেনা হবে। কার্যক্রম চলবে আগামী 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত। দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সেদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা।
5 লক্ষর বেশি যদি পাওয়া যায় আমরা সেই কৃষকের সুবিধার্থে সেই ধান আমরা কেনার জন্য প্রস্তুত আছি। সেটাই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি, এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি কৃষকের দিকে লক্ষ্য রেখে। শেয়ার বাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন রোববার শুরু হয়েছে। নির্দিষ্ট বিনিয়োগকারীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করতে পারবেন। রোববার সকাল 10টা থেকে 25 এপ্রিল বিকেল 4:30 পর্যন্ত আবেদন চলবে। গত 14 ফেব্রুয়ারি বিএসইসির 900তম কমিশন সভায় কিউআইও অনুমোদন পায় ক্রাফটসম্যান। 10 টাকা মূল্যের 50 লাখ শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি 5 কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজারের পোর্টফোলিওতে 30 লাখ টাকা আছে এমন বিনিয়োগকারীরা এসএমই বোর্ডের এই শেয়ার কিনতে পারবেন। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন, সম্ভাবনাময় এমন প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে। ফল খেলে এবারে রোগ প্রতিরোধ ক্ষমতা আবার সেই ফলই হতে পারে ভয়ঙ্কর। তারই প্রমাণ পাওয়া গেল ঢাকা মেডিকেলের আশপাশের ফলের দোকানে। এখানকার 48% ফলেই মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। গবেষকরা বলছেন এটি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাব। এসব ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ঢাকা মেডিকেলের চারপাশে কমপক্ষে 50টি ফলের দোকান রয়েছে। সাধারণত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উপরই এদের ব্যবসা চলে, কিন্তু এসব ফলের গায়ে ক্ষতিকর কিছু রয়েছে কিনা তা নিয়ে গবেষণা করেছে ঢাকা মেডিকেল। নানা ধরনের ফলের 35টি নমুনা সংগ্রহ করেছে মাইক্রোবায়োলজি বিভাগ। ল্যাব পরীক্ষায় দেখা গেছে রোগের কারণ হতে পারে এমন 27 ধরনের জীবাণু রয়েছে 25টি নমুনাতে, আর 48 ভাগে মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। যখন ওই রেজিস্ট্যান্ট জিনগুলি আমরা এনভায়রনমেন্টে ছড়িয়ে দিচ্ছি, সেই এনভায়রনমেন্ট থেকে এটা ফলের গায়ে লেগে যাচ্ছে এবং এই ফল যারা খাবে তাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলি চলে যাবে সেই ব্যাকটেরিয়ার মধ্যে এই জিনগুলি আছে। তার মানে তারা ওই ফল খেয়েই তারা ওই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। গবেষক জানান, ফলের গায়ে লেগে থাকা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এসব জীবাণু সাধারণত হাসপাতালে পাওয়া যায়। সেই জীবাণু নানাভাবে মিশছে ফলের দোকানে, যা খুবই উদ্বেগের। যেসব ব্যাকটেরিয়া আমরা পেয়েছি, একটা রোগীর মূত্রনালীর সংক্রমণ হতে পারে, তার শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে, তার ডায়রিয়া হতে পারে, যে ডায়রিয়াটা কন্ট্রোল করা সম্ভব না অ্যান্টিবায়োটিক দিয়ে, তার সেখান থেকে ব্লাডে চলে গিয়ে সেপ্টিসেমিয়া হতে পারে, রক্তে সংক্রমণ হলে সেখান থেকে তো রোগীকে ফেরানো খুব মুশকিল হয়ে যায়। গবেষকেরা বলছেন, ফল ভালো করে ধুয়ে খেলেই নষ্ট হয় এসব জীবাণু। কোনো ধরনের ডিটারজেন্ট, জীবাণুনাশক বা আমরা কোভিডের সময় অনেকে দেখেছি যে ব্লিচিং পাউডার অনেকে ইউজ করেছে, এগুলো কিন্তু খুব খারাপ। এগুলো কিন্তু ইউজ করার জন্য ফলটাকে আপনি ভালো করে ধুইলেই হবে। এছাড়া যে ফলের ছোলা ফেলে খেতে হয় সেটাকে আমরা কেটে ধুয়ে সেভাবেই খাবো। আমাদের কাজ হচ্ছে যে ফলটাকে রানিং ওয়াটারে ভালো করে ধোন। অন্যান্য হাসপাতাল এবং বাজারের দোকানের ফলও পরীক্ষা করে দেখা উচিত বলে মনে করছেন ঢাকা মেডিকেলের গবেষকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে উপকূলের লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলিতে গবেষণা চালিয়ে সফল হয়েছেন তিনি। এই পদ্ধতিতে গম উৎপাদনের লাভবান হতে শুরু করেছেন কৃষক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার উপকূলীয় অঞ্চলে 4,39,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমে 6 থেকে 7 মাস পতিত থাকে। এই সময় বেকার থাকে এলাকার কৃষকরা। পতিত জমিতে গম চাষের জন্য প্রায় 6 বছর গবেষণা চালিয়ে সফল হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলির শারিকখালী এলাকায় রিলে পদ্ধতিতে 20 জন কৃষক 7 একর জমিতে গম চাষ করেন। এই পদ্ধতিতে 1 বিঘা পতিত জমিতে 5,000 টাকা খরচ করে 10 মণ গম পাওয়া যাচ্ছে, যার মূল্য 20,000 টাকা। 5-7 দিন নিশ্চিত পেয়েছে পর গমটা দেখি সুন্দর অঙ্কুর দিয়ে উঠছে। তারপর আমরা সার মারলাম, সার মারার পর 2-4 দিন পরই আমি একটা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর 1 সপ্তাহ পর দেখি কি যে মেঘের মতো সোনার ফসল হয়ে উঠতে আছে, তখন মনটা একটা খুব আনন্দিত লাগে। ধান ক্ষেতের ভিতরে গমটা ফেলাইছে, গমটা ফেলানোর
সার দিছে, পানি দিছে, এই জন্য খুব ভালোই হয়েছে। খরচ অনেক কম। আমি বলবো প্রতি জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল। এই বিজ্ঞানীর দাবি, রিলে পদ্ধতিতে গম ফসল চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে উপকূলের 4,39,000 হেক্টর প্রতি জমিতে 13 লাখ টন গম উৎপাদন সম্ভব। একদম প্রতি জমিতে যে আমি প্রায় 3 টন পার হেক্টর বা প্রতি বিঘাতে 10 মণ বা 400 কেজি গম পাচ্ছি, এটা বিশাল একটা বিষয়। ধানের জমিতে ধান যখন শেষ পর্যায়ের দিকে যায়, কাটার উপযোগী হওয়ার 15-20 দিন আগেই হয়তো বা 20-25 দিন আগে যদি আমরা এই গমটা ভেজা মাটিতে ফেলতে পারি, তাহলে ধান কাটার পরে গমের গাছগুলো তখন তৈরি হতে পারে। দেশে প্রতি বছর 75 লাখ গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় 11 থেকে 12 লাখ টন গম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণে ধীর গতি ও জমি অধিগ্রহণ জটিলতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাসেক 2 সড়ক প্রকল্পের সময় বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 প্রকল্পের সময় তৃতীয়বারের মতো বাড়লেও ব্যয় বাড়ছে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় 190 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 326 হেক্টর জমি অধিগ্রহণের কাজ শুরু হয় প্রায় 4 বছর আগে। তবে বিভিন্ন কারণে বগুড়া, গাইবান্ধা ও রংপুরে মোট 10 হেক্টর জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এর ফলে অন্তত 15টি স্থানে বন্ধ হয়ে আছে সড়ক নির্মাণের কাজ। 10 শতক জায়গা এখান থেকে সরকার নিয়োগ করছে নেওয়ার জন্য, কিন্তু এই 4 বছরে ধরে আজ পর্যন্ত আমাদের তিনি টাকা পয়সাও দেয়নি, নেয়নি। অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে, কিন্তু এখনো আমরা 8 ধারার নোটিশ এখনো পাই নাই, যার কারণে আমরা আমাদের স্থাপনা ভাঙতেও পাচ্ছি না। কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটায় খুব শীঘ্রই অধিগ্রহণের কাজ শেষ হবে। আমাদের এক্সচেঞ্জরা আমাদের এই লাইনের সকল জেলার মধ্যে তারা যথেষ্ট আন্তরিক, বিশেষ করে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এত বেশি জমির মূল্য আমরা কল্পনা করতে পারিনি, সেটা আমরা ক্লিয়ার করেছি। আশা করছি দ্রুত জনগণ টাকা পেয়ে যাবে। প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে 2019 সালে শুরু হওয়া সাসেক 2 প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। তবে করোনা মহামারী সহ নানা কারণে এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। তবে নির্মাণে ধীরগতির কারণে প্রায় 20% কাজ এখনো বাকি। মহাসড়কের কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিকল্প নেই বলছেন কর্মকর্তারা। 190 কিলোমিটার মধ্যে অধিকাংশ কাজ আমাদের শেষ হয়ে যাবে। আমাদের শুধু 3টা জায়গায় কাজ একটু বাকি থাকবে, সেটা হচ্ছে যে গোবিন্দগঞ্জ, আমাদের হাজিকামরুল ইন্টারচেঞ্জ আর এলেঙ্গা। এই 3টা জায়গায় আমরা জমিটা একটু পরে বুঝে পেয়েছি। প্রকল্পের কাজ শেষ হলে 6 লেনের প্রশস্ত মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে রংপুরে পৌঁছানো যাবে 5 ঘন্টারও কম সময়ে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। হরিণ ও ময়ূর বিক্রির উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবকাঠামোর তুলনায় এসব প্রাণীর সংখ্যা বেড়ে গেছে, তাই বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে আকর্ষণ বাড়ানোর জন্য শিম্পাঞ্জি ও গরিলা কিনতে চায় চিড়িয়াখানা। ইতিমধ্যে এই সম্পর্কে একটি চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 2015 সালের জুলাইয়ে একমাত্র শিম্পাঞ্জিটি মারা যায় জাতীয় চিড়িয়াখানায়। এরপর থেকে শিম্পাঞ্জি শূন্য চিড়িয়াখানা, আর গরিলা দেশের চিড়িয়াখানার ইতিহাসে কখনো ছিল না। চিড়িয়াখানা সমৃদ্ধ করতে এবার শিম্পাঞ্জির সাথে গরিলাও কিনতে চায় কর্তৃপক্ষ, আর বিক্রি করতে চায় হরিণ ও ময়ূর। মজুদ থাকা সাপেক্ষে আমরা চিত্রা হরিণ এবং ময়ূর এই 2টা প্রাণী আমরা বিক্রি করছি সরকার নির্ধারিত মূল্যে। সরকার নির্ধারিত বলতে আমরা হরিণের জন্য প্রতিটা হরিণের মূল্য 50,000 টাকা এবং প্রতিটা ময়ূরের মূল্য 25,000 টাকা। এক জোড়া হরিণ কিনতে 1 লক্ষ টাকা আর এক জোড়া ময়ূর কিনতে গুনতে হবে 50,000 টাকা। হরিণ কিনতে বন বিভাগের ছাড়পত্র লাগলেও ময়ূর কিনতে কোনো ছাড়পত্র লাগবে না। শুধুমাত্র লালন পালনের জন্যই হরিণ শুধু বিক্রি নিতে পারবে, এখান থেকে কিনতে পারবে, অন্য কোনো উদ্দেশ্যে যদি থাকে সেটা সম্ভব না। আর এই ব্যাপারটা দেখভাল করেন বন বিভাগ। বর্তমানে 135 প্রজাতির 3,380টি প্রাণী রয়েছে চিড়িয়াখানায়, যার মধ্যে 287টি হরিণ, 197টি ময়ূর আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।